নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কুসুম গন্ধ। তাহলে শুরু করি। গল্পের নাম কুসুম গন্ধ। জানালা দিয়ে কেয়া দেখল দূরে গলির মোড়ে সুব্রতদা দাঁড়িয়ে আছে, পাজামা আর পাঞ্জাবি পরা, হাতে সিগারেট। সুব্রতদা চঞ্চলভাবে তাকাচ্ছে এদিকে ওদিকে, সঙ্গে আর কেউ নেই। কেয়ার বুকের মধ্যে ধক করে উঠল। সে বুঝতে পারল সুব্রতদা তাদের বাড়িতে আসতে সাহস করছে না। কেয়া ছুটতে ছুটতে নেমে এলো একতলায়। বসবার ঘরে ওর দিদি মল্লিকা কাশ্মীরি শালওয়ালার সঙ্গে কথা বলছে। কেয়া একটু নিরাশ হলো। এই শালওয়ালাগুলো একেবারে নাছোড়বান্দা, কতক্ষণে যে যাবে তার ঠিক নেই। মা বেরিয়েছেন একটু আগে। বাবা যদিও বাড়িতে আছেন, কিন্তু তিনি এই শালওয়ালা ফেরিওয়ালাদের সঙ্গে কোনো দিন একটাও কথা বলেন না। কেয়ার দিকে ওর দিদি মল্লিকা তাকালো, জিজ্ঞেস করল, কী রে? কেয়া একটু অপ্রস্তুতভাবে বলল, না কিছু না। দেখ তো, এই দুটোর মধ্যে কোন রঙটা তোর পছন্দ? কেয়ার ঠোঁট উল্টে বলল, একটাও না। কাশ্মীরি শালওয়ালারা একটু একটু বাংলা বুঝত। তারা কচি কলাপাতা রঙের শালটা সবটা খুলে ছড়িয়ে বলল, এটা ভালো না? একদম ফার্স্ট ক্লাস চিজ, কত সুন্দর কালার। এই শাল রাজ কাপুর খরিদ করেছে ডিম্পলের জন্য, বৈজয়ন্তীমালা 3খানা কিনেছে। কেয়া বিরক্ত বোধ করল। উহ, এই কি শাল কেনার সময়? আর যদি কিনতেই হয় তো যে কোনো একটা তাড়াতাড়ি কিনে ফেললেই তো হয়। কিন্তু মল্লিকা বড় খুঁতখুঁতে। কোনো রং তার সহজে পছন্দ হয় না। ক্রিম রং, অফ হোয়াইট আর ঘি রঙের পার্থক্য নিয়ে সে মাথা ঘামায়। কেয়া মল্লিকার পাশে গিয়ে ফিসফিস করে বলল, দিদি, সুব্রতদা এসেছে। মল্লিকা প্রথমে একটু চমকে উঠল। তাড়াতাড়ি শাড়ি ঠিক করে বলল, কোথায়? বাড়িতে এসেছে? না, গলির মোড়ে পায়চারি করছে। তুই কি করে জানলি? ওপরে জানলা থেকে দেখলাম। মল্লিকা এবার রাগত চোখে তাকালো, ভুরু কুঁচকে বলল, আমি কি করব? ডেকে আনবো? দাদা তো এখন বাড়িতে নেই। কেন? যার ইচ্ছে হবে সে আসবে। তোর অত পাকামিতে কি দরকার রে? যা ওপরে গিয়ে পড়তে বস। পড়াশোনা ছেড়ে এইসব হচ্ছে? দিদির কাছে বকুনি খেলেই কেয়ার মন খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। ওপরে এসে জানলা দিয়ে আর একবার উঁকি দিয়ে দেখল সুব্রতদা এখনও সেখানে দাঁড়িয়ে আছে। সুব্রতদাটা কি সোজা বাড়িতে চলে আসতে পারে না? সুব্রতদা দাদার বন্ধু। দাদার সঙ্গে ঝগড়া হয়েছে বলে আর এই বাড়িতে আসে না। ঝগড়া হয়েছে তো কি হয়েছে? সুব্রতদা শুধু দিদির সঙ্গে দেখা করতে আসতে পারত না? আর দিদি বা কীরকম? সুব্রতদার কথা শুনে পাত্তাই দিল না। এদিকে এত ভাব সুব্রতদার সঙ্গে। একদিন কেয়া দেখে ফেলেছিল দিদি আর সুব্রতদা। কেয়া তার খাতায় লুকিয়ে একটা চিঠি লিখতে বসল। তুমি রাগ করো না, আমি আজও তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আমার কি কোনো স্বাধীনতা আছে? বাড়ির কেউ যদি একটু জানতে পারে। কে যেন আসছে এদিকে। কেয়া তাড়াতাড়ি খাতাটা বন্ধ করে দিল। তার ওপরে ফিজিক্স প্র্যাকটিক্যালের খাতাটা খুলে ধরল। খানিকটা বাদে মল্লিকা উঠে এলো ওপরে। জানলার কাছে এসে সোজাসুজি বাইরে তাকিয়ে বলল, কই, কেউ নেই তো? কেয়া বলল, তাহলে বোধহয় এতক্ষণে চলে গেছে। মল্লিকা নির্লিপ্ত ভাব দেখিয়ে বলল, চলে গেছে তো আমার বয়েই গেছে। দিদির ওপর এবার রাগ হলো কেয়ার।
অতক্ষণ সুব্রতদাকে দাঁড় করিয়ে রেখে তারপর এখন এসেছে খোঁজ করতে। কেন? শালওয়ালাদের সঙ্গে কথা বলা কি এতই জরুরি ছিল? ওদের ঘুরে আসতে বলা যেত না? মল্লিকা জানলাটা বন্ধ করে দিয়ে বলল, তুই কোনোদিন ওকে বাড়িতে ডেকে আনবি না। যদি নিজের ইচ্ছায় আসতে হয় তো আসবে। দিদি, তোর সঙ্গে সুব্রতদার ঝগড়া হয়েছে? কে বলল? কেউ বলেনি, এমনি জিজ্ঞেস করছি। তোর অত কথায় দরকার কি? তুই বড্ড দিন দিন পাকা হচ্ছিস আজকাল। কেয়া সদ্য স্কুল ছেড়ে কলেজে গেছে। কিছুদিন আগেও সে বাড়িতে ফ্রক পরত। ফ্রক পরলে এখনও তাকে ছোট্টখাট্টো দেখায়, আবার শাড়ি পরলেই অন্য রকম, পুরোপুরি যুবতী। মল্লিকা এবছর MA পরীক্ষা দিয়েছে। এখনও রেজাল্ট বেরোয়নি। বাড়ির সবাই এখন মল্লিকার বিয়ের কথা চিন্তা করছেন, যদিও মল্লিকা চায় রিসার্চ করতে। আহা, বিয়ের পরে বুঝি আর রিসার্চ করা যায় না? কেয়া দিদির ধরন ধারণ বুঝতে পারে না। দিন তিনেক বাদে কেয়া তার কলেজের 3টি মেয়ের সঙ্গে একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছে। হঠাৎ দেখতে পেল একটা ট্যাক্সিতে তার দিদি মল্লিকা যাচ্ছে। পাশে কে? সুব্রতদা নয় তো? তাহলে কে? কেয়া একেবারে শিউরে উঠল। মুখখানা বিবর্ণ হয়ে গেল তার। দিদি, এ কী করলে? সুব্রতদা যদি দেখে ফেলে কি ভাববে? ভীষণ দুঃখ পাবে সুব্রতদা। অবশ্য কারুর সঙ্গে ট্যাক্সি করে কোথাও যাওয়াই খারাপ কিছু না। ট্রামে বাসে যদি অন্য ছেলেদের সঙ্গে একসঙ্গে যাওয়া যায় তাহলে ট্যাক্সিতেই বা যাবে না কেন? কিন্তু দিদি এখন সুব্রতদার সঙ্গে দেখাই করছে না, আর অন্য একজনের সঙ্গে বেড়াচ্ছে। এটা অন্যায়, নিশ্চয় অন্যায়। একটু মান অভিমান হয়েছে বলেই কি সুব্রতদার মনে এরকমভাবে দুঃখ দিতে হবে? মল্লিকা দেখতে পায়নি কেয়াকে। সে পাশের লোকটির সঙ্গে কথা বলায় মগ্ন। হুশ করে বেরিয়ে গেল ট্যাক্সিটা। কেয়া আর তার কলেজের বন্ধুদের সঙ্গে কথাই বলতে পারল না ভালো করে। মন্থর পায়ে ফিরে এলো বাড়িতে। সারা বিকেল ও সন্ধেটা কেয়ার মুখ মেঘলা হয়েই থাকল। তার শান্ত ছোট জগৎটাতে দারুণ একটা আলোড়ন এসেছে। এরকমও হয়? একজনকে ভালোবেসে আর একজনের সঙ্গে ট্যাক্সি করে বেড়ানো যায়? তবে যে সে একটা বইতে পড়েছে যে ভালোবাসা এমনই ফুলের মতন স্পর্শকাতর যে অন্য কারুর উষ্ণ নিঃশ্বাসও তার সহ্য হয় না। কেয়া খাতা খুলে চিঠি লিখতে বসল। তুমি আমাকে বিশ্বাস করবে, আমি তোমাকে বিশ্বাস করব, এর চেয়ে বড় কিছু নেই। তুমি আমাকে ভুল বুঝবে না, আমি তোমাকে ভুল বুঝব না। আমি যদি কোনো দোষ করি তুমি শাস্তি দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমাও করতে হবে। বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। আর তুমি যদি কোনো দোষ করো তুমি সব কথা আমাকে এসে খুলে বলবে, তাহলেই আমি তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। যদিও আমি জানি তুমি কোনো দোষ করতেই পারো না। কেয়া লক্ষ্য রেখেছিল দিদি কখন বাড়ি ফেরে। মল্লিকা ফিরল 8টার একটু পরে। মল্লিকা এখন অনেকটা স্বাধীন। এখন তার বাড়ি ফেরা সম্পর্কে তেমন কড়াকড়ি নেই, যত শাসন কেয়ার ওপরে। মল্লিকা গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে ঢুকল। হ্যান্ডব্যাগটা ছুঁড়ে দিল বিছানার উপরে। তারপর আলনায় শাড়ি ব্লাউজ খুঁজতে লাগল। কেয়ার অনেক কিছু বলার আছে দিদিকে, কিন্তু এক্ষুনি বলতে সাহস পেল না। দিদি এখন গা ধুতে যাবে। গা ধুয়ে না বেরিয়ে আসা পর্যন্ত দিদির মেজাজ ভালো হবে না। বাথরুমে ঢুকেও মল্লিকা গান গাইছে। কেয়া বুঝল, তার মানে দিদির মেজাজ আজ ভালোই আছে। কিন্তু কেয়া বুঝতেই পারল না 4-5 দিন সুব্রতদার সঙ্গে দেখা হয়নি, তবু দিদির মেজাজ ভালো আছে কি করে? আশ্চর্য ব্যাপার তো। মল্লিকা বাথরুম থেকে বেরিয়ে এসে চুল আঁচড়াচ্ছে। কেয়া খুব সরলভাবে বলল, দিদি, আজ তোকে দেখলাম রাস্তায়, তুই ট্যাক্সি করে যাচ্ছিলি। মল্লিকা ঘুরে দাঁড়িয়ে বিস্মিতভাবে বলল, তাই নাকি? কখন বলতো?
কেয়ার বুকটা কাঁপছে। দিদি কি তার কাছে মিছে কথা বলবে নাকি? দিদি তো কখনো মিথ্যে কথা বলে না। সে আস্তে আস্তে বলল, বিকেল 4:30 সময়। আমরা তখন কলেজ থেকে ফিরছিলাম। তাই নাকি? আমি তোকে দেখিনি তো। তুই আমাকে ডাকলি না কেন? তোকেও তুলে নিতাম। তুই তো উল্টো দিকে যাচ্ছিলি। তাতে কি হয়েছে? তুইও ঘুরে আসতিস আমার সঙ্গে। তোর সঙ্গে কে ছিল রে? উনি উনি অমৃতময় ঘোষ, বিখ্যাত কবি। তুই নাম শুনিসনি? তোরা তো সায়েন্সের মেয়ে, কবিতা টবিতা পড়িস না। কেয়ার গা থেকে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। অমৃতময় ঘোষের নাম সে দিদির মুখেই শুনেছে আগে। কবি টবি যাই হোক, উনি ইউনিভার্সিটিতে দিদির প্রফেসর ছিলেন। বয়সে খুব বেশি না হলেও বিবাহিত। মল্লিকা বলল, উনি ট্যাক্সিতে যাচ্ছিলেন, আমাকে দেখে একটা লিফট দিতে চাইলেন। কেয়ার আর কিছু শোনার দরকার নেই। একে বিবাহিত, তার উপরে মাস্টার মশাই। তার সঙ্গে এক ট্যাক্সিতে গেলে দোষের কিছুই থাকতে পারে না। সুব্রতদাকে এই ব্যাপারটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। মল্লিকা বলল, অমৃতময় ঘোষকে একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করব ভাবছি। কিন্তু মুশকিল হচ্ছে যে তুই বা দাদা কেউ তো সাহিত্যের কোনো খবরই রাখিস না। শেষকালে ওর সামনে উল্টোপাল্টা বলে ফেলবি। কেয়া মনে মনে বলল, তোর বিয়ের পরে তুই তোর বাড়িতে নেমন্তন্ন করিস না। তখন তো আমরা থাকবো না। তখন তুই একাই তোর ইচ্ছে মতন যত খুশি কথা বলিস। কেয়া মুখে জিজ্ঞেস করল, ওর সঙ্গে সুব্রতদার আলাপ আছে? মল্লিকা গম্ভীরভাবে বলল, উনি যার তার সঙ্গে আলাপ করেন না। জানিস কবিরা কীরকম অসামাজিক হয়? কেয়া মনে মনে ভাবল, তাহলে ওরকম অসামাজিক লোকদের সঙ্গে মেশবার দরকারটাই বা কী? শেষ পরীক্ষা হয়ে গেছে, এখন মাস্টারমশাইকে বাড়িতে নেমন্তন্ন করার কোনো মানে হয় না। কেয়া আশা করেছিল সুব্রতদা 2-3 দিনের মধ্যে এ বাড়িতে নিশ্চয়ই এসে পড়বে। সুব্রতদার তো কোনো বাধা নেই। মা বাবা সবাই চেনেন সুব্রতদাকে, সবাই ওকে খুব পছন্দ করেন। দাদার সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছে বলে এ বাড়িতে সুব্রতদার যাওয়া আসা বন্ধ করাটা সত্যিই অদ্ভুত। দাদা এখন কলকাতায় নেই, অফিসের কাজে দিল্লি গেছে, ফিরতে দেরি আছে। এখন তো সুব্রতদা আসতেই পারে। সামান্য মান অভিমানের জন্য কি এতদিন না দেখে থাকা যায়? দিদি একবার একটু বললেই। দিন চারেক পরে সুব্রতদার সঙ্গে দেখা হয়ে গেল কেয়ার। আজও সে কলেজ থেকে ফিরছিল। উল্টো দিকের ফুটপাত থেকে হনহন করে হেঁটে এলো সুব্রতদা। গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কি খবর কেয়া? কেমন আছো? সুব্রতদাকে দেখে এত আনন্দ হয়েছে কেয়ার যে প্রথমটায় সে কোনো কথাই বলতে পারল না। একটা নতুন সানগ্লাস পরেছে সুব্রতদা, এত সুন্দর মানিয়েছে। কেয়া বলল, ভালো আছি। আপনি আমাদের বাড়িতে আর আসেন না কেন? সুব্রতদা বললে, আমি কদিন একটু ব্যস্ত আছি। এদিকে কোথায় এসেছিলেন? এদিকে আমাকে একটা কাজে আসতে হয়। কেয়া দ্রুত চিন্তা করে নিল, সুব্রতদা কি এখানে প্রায়ই আসে নাকি? দিদিকে কি এই রাস্তা দিয়ে ট্যাক্সিতে যেতে দেখেছে? সুব্রত তার ডান হাতের বইটা বাড়ি দিয়ে বলল, তোমার দিদির এই বইটা ছিল আমার কাছে। আমার যাওয়া হচ্ছে না বলে ফেরত দেওয়া হচ্ছে না, তুমি দিয়ে দিও তো। কেয়া আর কথা বলার সময় পেল না। বইটা দিয়েই সুব্রত আবার চলে গেল রাস্তার অন্য দিকে। একটা ট্রাম এসে তাকে আড়াল করে দিল। কেয়া আর একটু হলেই সুব্রতদাকে চেঁচিয়ে ডাকতে যাচ্ছিল, কিন্তু লজ্জা পেয়ে থেমে গেল। আর একটু দাঁড়ালো না কেন সুব্রতদা? কেয়ার যে অনেক কথা জিজ্ঞেস করার ছিল। কলেজের মেয়ে সঙ্গীরা কেয়াকে জিজ্ঞেস করল, ভদ্রলোক কে রে? বেশ হ্যান্ডসাম তো। কেয়া সংক্ষিপ্তভাবে জানালো, আমার দাদার বন্ধু। একজন ঠাট্টা করে বলল,
ও, দাদার বন্ধু, বুঝেছি বুঝেছি। কেয়া লজ্জা ও বিরক্তি মিশিয়ে বলল, যা, কি বলছিস? বন্ধুরা বলল, দেখি কি বই দিয়ে গেল দেখি। কেয়া বইটা কিছুতেই দেখাবে না। বন্ধুরা কাড়াকাড়ি করতে এলেও সে শক্ত করে ধরে রইল। বাড়িতে এসে দরজা বন্ধ করে সেখানে দাঁড়িয়েই বইটার পাতা উল্টাতে লাগল। হ্যাঁ, সে যা ভেবেছিল ঠিকই। ভেতরে একটা চিঠি আছে। বন্ধুরা একবার বইটা দেখতে পেলেই হয়েছিল আর কি। কেয়া জানে চিঠিখানা দিদির জন্য। তবু তার দারুণ ইচ্ছে করতে লাগলো চিঠিখানা একবার খুলে পড়ে। তার যে অনেক কিছু জানা দরকার। পরের চিঠি পড়া অন্যায়, কেয়া তা জানে, তবু ইচ্ছেটা সামলাতে পারছে না। চিঠিটা তুলে নিয়ে দেখল ভালো করে আঠা দিয়ে জোড়া। জলে ভিজিয়ে খোলা যায় বটে, কিন্তু কেয়া আর সাহস করল না। একেই তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। ওপরে এসে দেখল দিদি আর সেদিন বাইরে বেরোয়নি, মন দিয়ে একটা কবিতার বই পড়ছে। কিছুদিন ধরে এই নতুন হুজুগ হয়েছে দিদির। কেয়া বলল, দিদি, সুব্রতদা তোকে এই বইটা পাঠিয়েছে। মল্লিকা অন্যমনস্কভাবে বলল, রেখে দে ওখানে। কেয়া বইটা রাখেনি, বাড়িয়ে ধরে আছে। মল্লিকা অন্য বইটা পড়তে পড়তেই এই বইটা নিয়ে রেখে দিল মাটিতে। তারপর বলল, ঠিক আছে, তুই যা, জামা কাপড় ছেড়ে নে। কেয়া যেতে পারছে না। দিদিটা কি, বইটা ওরকম অবহেলার সঙ্গে একপাশে রেখে দিল? হঠাৎ যদি মা কিংবা বাবা এসে পড়েন, বইটা দেখার জন্য তুলে নেন। একটুখানি দাঁড়িয়ে থেকে কেয়া বলল, আজ রাস্তায় সুব্রতদার সঙ্গে দেখা হলো। মল্লিকা সেই রকমই অন্যমনস্কভাবে বললে, কবিতার বইতে একেবারে ডুবে আছে মল্লিকা, অন্য কোনো দিকে মনই নেই। খুব বিরক্ত হলো কেয়া। এখন একটুখানি কবিতা ফবিতা পড়া বন্ধ রেখে একবার এই বইটা উল্টে পাল্টে দেখতে পারছে না দিদি? মল্লিকা মুখ তুলে একটু ধমকের সুরে বলল, তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? বললাম না কলেজ থেকে ফিরেছিস, শাড়ি টাড়ি ছেড়ে নে। দিদির মেজাজ খারাপ, এখন আর এখানে দাঁড়ানো যাবে না। কেয়া চলে এলো। দরজাটা পার হয়ে একবার পেছন ফিরে তাকাতেই দেখল দিদি কবিতার বইটা নামিয়ে রেখে তাড়াতাড়ি সুব্রতদার বইটা তুলে নিয়ে ফরফর করে পাতা উল্টাচ্ছে। মুখখানা হাসিতে ভরে গেল কেয়ার। দিদি এতক্ষণ অন্যমনস্কতার ভান করছিল। দিদি ঠিকই জানত বইটার মধ্যে চিঠি আছে। যাক, সুব্রতদা চিঠি লিখেছে, এবার ওদের সব ঝগড়া মিটে যাবে। দিদি কি করে চিঠির উত্তর দেয়? শনিবার কলেজ ছুটি হলো 2টোয়। ক্লাসের কয়েকটা মেয়ে দুপুরের শোতে সিনেমা দেখতে যাবে, কেয়াকেও নিয়ে যেতে চায়। কেয়া রাজি হলো না, তার ইচ্ছে করছে না। আসলে বাড়ি ফিরেই তাকে চিঠি লিখতে হবে। কাল সকালেই একটা চিঠি পেয়েছে, এখনও তার উত্তর লেখা হয়নি। দুপুরের উত্তরটা লিখেই বিকেলবেলা কেয়া বাড়ি ফিরল দুপুরে। বাড়ির সবাই এই সময় ঘুমোচ্ছে। বাবা শনিবার দিন দেরি করে বাড়ি ফেরেন। মা তো দুপুরে ঘুমোবেনি। সারা বাড়িটা ঝিমঝিম করছে। বসবার ঘরের দরজাটার এক পাল্লা ভেজানো। তার সামনে দিয়ে আসবার সময় এক পলকে কেয়া দেখতে পেল ভেতরে সুব্রতদা আর দিদি। না, ওরা খুব কাছাকাছি বসে নেই, দুজনে টেবিলের দুদিকে কথা বলছে। যাক, সুব্রতদা এসেছে তাহলে। কেয়া সিঁড়ি দিয়ে চটির শব্দ তুলে ওপরে উঠে গেল। খাটের ওপরে বই পাতা ছুঁড়ে ফেলে চটি জোড়াও ঠেলে দিল যেদিকে সেদিকে। তারপর খালি পায়ে পা টিপে টিপে নেমে এলো নিচে। চোরের মতন দাঁড়িয়ে রইল বসবার ঘরের দরজার পাশে। কেয়ার মুখে মিটিমিটি হাসি। যদি হঠাৎ ধরা পড়ে যায় তাহলে সে বলবে সুব্রতদা চা খাবে কিনা সেই কথা জিজ্ঞেস করতে এসেছিল। ধরা যাতে না পড়ে সেই জন্য কেয়া নিঃশ্বাসও ফেলছে খুব আস্তে। ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে।
কোনো কারণে দুজনেই উত্তেজিত। আস্তে আস্তে কথা বলার চেষ্টাও নেই। সুব্রতদা বললে, আমি তোমার জন্য সারা জীবনও অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তোমার এমনতর ব্যবহারের কোনো মানে বুঝতে পারছি না। মল্লিকা বলল, আমি মন ঠিক করে ফেলেছি, আমি এখন বিয়ে করব না, আমি রিসার্চ করব। আমি কি তোমার রিসার্চে বাধা দিতে চেয়েছি? সেজন্যে নয়, আমি বিয়ে করার জন্য মনে মনে এখনও তৈরি হতে পারছি না। বিয়ে করা মানেই কিছু না কিছু দায়িত্ব। এই কথাটা তোমার কবে থেকে মনে হলো? কিছুদিন আগেই তুমিই তো মানুষের মন বদলাতে পারে না। আজকাল অমৃতময় ঘোষের সঙ্গে তোমাকে প্রায় ঘুরে বেড়াতে দেখা যায়। সবাই জানে ও একটা মাতাল, আর মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানোই। তুমি ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। আমি ওকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা করতে হলে বুঝি সন্ধেবেলা গঙ্গার ধারে বেড়াতে যেতে হয়? তুমি কি আমার পেছনে স্পাই লাগাবে নাকি? আমার যা খুশি আমি তাই করব। বুঝেছি, সবই বুঝেছি। তুমি আমাকে আর আসতে বারণ করছো তো? মোটেই বারণ করিনি। তুমি যদি বন্ধুভাবে আসতে পারো, ওসব বিয়ে টিয়ের কথা এখন আর আমি। কেয়া আর শুনতে পারল না। আর একটু হলেই সে শব্দ করে কেঁদে উঠত। ছুটে সে দৌড়ে এলো দোতলায়। নিজের বিছানায় আছড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল। দিদির দুটো কথাই তাকে সবচেয়ে যন্ত্রণা দিয়েছে। দিদি এখন বিয়ে করতে চায় না, আর দিদি একটা বিবাহিত বাজে লোকের সঙ্গে প্রেম করছে। এর চেয়ে সর্বনাশের কথা আর কি হতে পারে? মল্লিকা খানিকটা বাদে ওপরে এসে যখন কেয়াকে দেখতে গেল, তখনও সে কান্না থামাতে পারেনি। মল্লিকা কাছে এসে বোনের গায়ে হাত দিয়ে বলল, এই তুই কাঁদছিস কেন? কেয়া কথা বলতে পারে না। তার কান্নাটা যেন ঠিক অভিমানের নয়, গভীর দুঃখের। সে দুঃখের কথা অন্য কারুকে জানানো যায় না। এই কেয়া, কি হয়েছে রে তোর? কিছু না, কিছু না। কিছু না মানে কি? ওঠ, আমার দিকে তাকাতো। দিদি, তুই সুব্রতদাকে অপমান করেছিস। তুই সুব্রতদাকে আসতে বারণ করেছিস। মল্লিকা একটু থমকে ভুরু কুঁচকে তাকালো। তার দৃষ্টি শানিত ছুরির মতন ঝকঝকে হয়ে গেল। আক্রমণ উদ্যত বাঘিনীর মতন সে তার বোনের দিকে চেয়ে রইল একটুক্ষণ। তারপর তার চুলের মুঠি ধরে মুখটা তুলে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল, তোর কি হয়েছে সত্যি করে বলতো? ভয়ে কেয়ার মুখটা ছোট হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারছে না। মল্লিকা আবার বলল, সুব্রতদার জন্য তোর এত চিন্তা কেন? কদিন ধরেই দেখছি। সুব্রতদা তোকে কিছু বলেছে? তোর সঙ্গে ও কিছু করার চেষ্টা করেছে? দিদি না, দিদি না। সত্যি করে বল। আমি জানি ও অনেক মেয়ের সঙ্গেই প্রেম করে বেড়ায়। তোর সঙ্গে ও রাস্তায় দেখা করে কেন? আমি জানি না দিদি, আমি সত্যি বলছি। সুব্রতদা আমাকে কোনোদিন কিছু বলেনি। আমার সঙ্গে যখনই দেখা হয়েছে শুধু তোমার কথাই বলেছে। মল্লিকা ছেড়ে দিল কেয়াকে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বুঝেছি, তুই সুব্রতদাকে মনে মনে ভালোবাসিস, তাই না? দিদি, কি বলছো? এ কখনো হতে পারে? লুকোসনি আমার কাছে। যদি সত্যিই ওকে তুই ভালোবেসে থাকিস, তাতে আমি একটুও রাগ করব না। আমি নিজেই ব্যবস্থা করে দেব যাতে ওর সঙ্গে তোর বিয়ে হয়। আমি ওকে কোনো দিনই বিয়ে করব না। কেয়া ঝাঁপিয়ে পড়ে মল্লিকার পা চেপে ধরে বলল, এই আমি তোমার পা ছুঁয়ে বলছি, সুব্রতদাকে আমি ঠিক দাদার মতন মনে করি। কোনো দিন ওর সম্পর্কে অন্যরকম কিছু ভাবিনি, কোনো দিন না। মল্লিকা অনেক জেরা করেও কেয়ার কান্নার কারণ জানতে পারল না। কেয়ার একটা ভীষণ 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 গোপন কথা আছে, যেটা এ বাড়ির কেউ জানে না। এখন সে জানাতেও পারবে না। কেয়া কাঁদছিল শুধু স্বার্থপর কারণে। কেয়া ভালোবাসে
অনিতা পিসির মাস্তুতো দেওর অরুণাভকে, যে অরুণাভ খড়গপুরে ফাইনাল ইয়ারে পড়ে। কেয়ার সবসময় ভয় বাড়ির কেউ বুঝি এ কথাটা জেনে যাবে। অরুণাভের কথা যখনই সে ভাবে, যখনই সে চিঠি লেখে ওকে, তখনই বুকের মধ্যে কীরকম যেন একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে যায়। ভয় হয় সেই গন্ধটা যদি কেউ টের পেয়ে যায়। দিদির যদি বিয়ে হয়ে যেত, দিদির বিয়ের পর কেয়ার ব্যাপারটা জানাজানি হয়ে গেলেও অতটা ভয়ের কিছু ছিল না। অরুণাভকেও বাড়ির সবাই পছন্দ করত। ওরা ঠিক করে নিতে পারত ওদের ভবিষ্যৎ। কিন্তু দিদির বিয়ে কয়েকবার ঠিক হয়েও হলো না। সুব্রতদার সঙ্গে প্রায় ঠিকঠাক ছিল, আজ তাও কেয়া কাঁদবে না? অরুণাভর মুখের ছবিটা বুকের মধ্যে লুকিয়ে রেখে কেয়া কাঁদতে লাগলো নিজের দুঃখে। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কুসুম গন্ধ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।